মেয়েদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোদের চোখে পানিতে দুদিন পর পর রাস্তাঘাটের পানি জমে যায়। এভাবে কান্নাকাটি করো বলে মেঘকে নিয়ে আসি না। আজকেও যদি কাঁদো তাহলে আর কখনই নিয়ে আসবো না। দুজনের কান্না কমে এসেছে। আইরিন মজার ছলে বলো, ওদের কান্না যদি রাস্তার পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয় বাংলাদেশে বন্যা হয়। আবির গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সামনের বন্যায় তোকে ভাসাইয়া দিব নে। আমি সাঁতার পারি। তাহলে তো আরও ভালো। সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যাবি, আবার বাপের বাড়িতে আসবি। কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আবির ফুপুকে উদ্দেশ্য করে বলল, ফুপি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করছি। এই বর্ষার আগে বিয়ে দিয়ে দিব। আইরিন আর্তনা করে উঠে, না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নাই, আমার পিছনে লাগছ। তুমি আগে বিয়ে করো। আবির ঠাট্টার স্বরে বলল, আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস। আমার বউকে জ্বালাবি না তার কি গ্যারান্টি আছে? এজন্য তোকে বিয়ে দিয়ে তারপরই বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করলো, ভাবি, সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নেড়ে হেসে উত্তর দিল, কখনোই না। আইরিন মেয়েকে শুধালো, মেকআপও, আমি কি তোমাকে জ্বালাই? আবির মাথা নিচু করে জিভে কামড় দিয়ে বসে আছে। মনে মনে বলছে, এই মেয়েটা নিশ্চয় ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবে উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলো, দেখছো আমি কাউকে জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করে আবির বলো, সেসব পরে দেখা যাবে। ফুফি, খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাইনি, খেতে দাও। জান্নাত বলল, আপনারা ফিরে শোন, আমি এখনই খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরছে। রাস্তা যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকলো, আবির ভাই। আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? হ্যাঁ। এ ব্যাচ জুনিয়র ছিল। ওরা আপনার এত প্রশংসা করছে কেন? আপনি কি করেছেন? তুই কি সব শুনে ফেলছিস? জি, কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল বলে স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম। এই আর কি। কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি। জানতেই হবে। জি, ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলছে। রেজাল্টও ভালো করছিল, কিন্তু 6 মাস পর থেকে কোথাকার কোন ছেলের সঙ্গে মিশে নেশা করে একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না, স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষার রেজাল্ট খারাপ করছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সব কটার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারি 2-3 জন বাদে সবগুলোই পারিবারিক অবস্থা খুব খারাপ। বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকার সব ছেলেকে পড়তে পাঠিয়েছে, আর এগুলোর সঙ্গ দোষে নিজের জীবন ধ্বংস করছে। জানার পর নিজেই কষ্ট লাগতেছিল। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনছি, বুঝিয়েছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছি আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখনই স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয়। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলেই হয়তো স্যাররা মেনে নিয়েছিলেন। 3য় সেমিস্টার মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে। তারপর আমি চলে গেছি, ওদেরও খবর নেওয়া হয়নি। বাহ, কি, আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাম। আবির মেয়েকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবার অফিসে চলে গেছে। আজ 7ই ফেব্রুয়ারি। ভার্সিটি যেতে নজর পড়ে অনেকের গোলাপ হাতে ঘুরছে। কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, কেউ আর বান্ধবীকে দিচ্ছে। মেঘ বন্যা এসব ডে কখনোই পালন করে না, মনেও থাকে না কবে কী ডে। হঠাৎ মিনহাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটা ফুল পাইছি রে, না হয় তোকেই দিলাম, এখন তোর বেবিকে দিই। মেঘ আশেপাশে তাকালো, হঠাৎই মাথায় ভূত চেপেছে। গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নিব না, শুধু আবির ভাইয়ের থেকে নিব, বন্যাকে দিয়ে দে। মিনহাজ না চাইতেও বন্যাকে দিল, কিন্তু বন্যা নেয়নি, বরং উল্টো বলল, তোদের থেকে ফুল নিয়ে ভয় করে, কার মনে কী চলে তোরাই জানিস।
মেঘ আজ তাড়াতাড়ি করে বাসা চলে আসছে। ছাদের থেকে একটা লাল টুকটুকে গোলাপ এনে সাথে একটা চিরকুট লিখে আবিরের রুমে রেখে আসছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখলো টেবিলের উপর গোলাপ আর চিরকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিরকুট হাতে নিতেই দেখলো চিরকুটে লেখা, আপনি মানুষটার রক্তিম গোলাপের মতন, যার কাটার আঘাতে শত শতবার ক্ষতবিক্ষত হয়, তাও মুগ্ধতার পিছনে ছুটছি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির ফুলটা হাতে নিয়ে আলতোভাবে ছোট ছোয়ালো, মুচকি হেসে বলো, আমার জীবনে তুই রক্তিম গোলাপের মতো, যাকে দেখলে হৃদয় তোলপাড় চড়ে, প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ি ভাজে তোর আমার পোনায়ে নিশান এঁকে দেই। ফুলের রানী গোলাপের মতো তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখি। আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে। চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবেই আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির ভাই এখনও দেখেনি ভেবেই মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রে তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবার সে চোখ বন্ধ করে আসছে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্তই ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা টেকে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছাশত মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল। মশার কামড়ে কপালে 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগ শুকিয়ে গেল মাঝামাঝি, আর গুঁড়ার দিকে চুলগুলো এখনও ভেজা। আবিরের চুলকানো ভুরু যুগল একসঙ্গে লেগে গেছে। দাঁত খিচে গম্ভীর কণ্ঠে বলে, এই অনিয়ম কি সারা জীবনই করবি? কথা শুনবি না আমার? মেঘ সব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরও চুপসে গেল। চাউনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাই চিরকুট দেখে কীভাবে রিয়াক্ট করবে তাই ভাবছিলেন। আবিরের হাতে তখনও মেঘের চুল। দ্বিতীয়বার কণ্ঠে দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগে কোনো কথা মেঘের কর্ণে ঘুরে পৌঁছায়নি, এটা আবিরকে কিভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল, আমি কি করেছি? অসময়ে শাওয়ার নিয়েছিস কেন? 2 দিন পর পর যে মাথা ব্যথা ভুগিস মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলেছিলাম, কথা মানিস না কেন? একদমই কথাগুলো বলল আবির, চোখে সব রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বলবো? এই যাত্রা উদ্ধার হতে পারবে সে সব ভাবছে। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল, কপালে গুছিয়ে আবির পুনরায় আওড়ালো, এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল, মানে কার ভালোবাসা, কিসের নিশান? আবির নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে ধরল। কপালে মাঝ বরাবর মশা কামড় 3টা দাগ, নাকের ডগায় একটা, থুতনির পাশে একটা, 2-1টা গলাতেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝলাম মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ আহম্মকের মতো চেয়ে আছে। আবির মুখে ভঙ্গি দেখে মেঘ উষ্ট উল্টালো। আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না, তা তো নিশান দেখে বোঝা যাচ্ছে। আবিরের ছটপট উত্তর। মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না, আপনাকে ভালোবাসি, আপনি কি বুঝেন না? আবির মুচকি হাসল। কথাটা ঠিকই তার কান পর্যন্ত পৌঁছেছে। সহসা হাসি থামিয়ে ঘাড় হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশারি টানিয়ে ঘুমাস, দীর্ঘ কদম
ফেলে আবির ব্যালকনিতে হাঁটছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা সে অঙ্গে অন্য কারো নিশানের আবির সহ্য করবে না। সেটা যদি সামান্য মশা হয় তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলে, মাহদীপা ইসমিনি, বলে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দীর্ঘশ্বাসে তীব্রতা বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানিক মেঘের চিরকুট আর গোলাপ হাতে বসে রইল। কল্পনা কত পথ হেঁটে আসছে কে জানে। তারপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিনই অফিস থেকে ফিরে টেবিলে একটা চিরকুট দেখতে পায়। প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে। এক একটা ডে এক একটা স্পেশাল চিরকুটের সাথে চকলেট, টেডি, কিছু না কিছু থাকেই। কিন্তু আবির কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়েই না। আবির অফিসে চলে গেলে মেঘ ছুটে যায় আবিরের রুমে, খুঁজে নিজের দেওয়া চিরকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমে প্রত্যেকটা জিনিস তালা দেওয়া। টেবিলের ওপর রাখা বই খাতা সব চেক করেছে কিন্তু কিচ্ছু পায়নি। মেঘ বিড়বিড় করে বলে, হিটলার বেটা, জিনিসগুলো যেন তালা দিয়ে রাখছে, নিজের কলিজাটাকে তালা মেরে রাখছে। যদি তালা দিয়ে রাখুক না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নেব। আজ প্রমিস ডে। আবির অফিসে কাজে সকাল সকাল পেরিয়ে গেছে। মেঘও ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখছে। আবির ভাইয়ের থেকে চকলেট, টেডি যেখানে পায়নি সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়াই কিছু না। এর মধ্যে বন্যা আসছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে বেবি? মন খারাপ কেন? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাইয়া কিছু বলেছে? অথবা তানভীর ভাই? না, মিনহাজ তামিমরা কিছু বলেছে? না। তাহলে হয়েছেটা কি? আজকে কি ডে জানিস? বনা স্বাভাবিক কণ্ঠে বলো, এসব ডে দিয়ে আমার কি কাজ? আমি জেনে কি করব? তুই বল। আজ প্রমিস ডে। দেখ, চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করবে না। ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে? আগে বলবা না? বনা নিজের ওড়না থেকে একটা সুতা ছিঁড়ে মেঘের কনিষ্ঠ আঙ্গুলে পেয়েছে মলান কণ্ঠে বলা শুরু করলো, আজকে স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্ব সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ে কবলে দুজনে পৃথিবী দুই মেরুতে চলে যায় না কেন, তারপর আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে। তোর যে কোনো বিপদে আমায় পাশে পাবি। আজে বাজে অজুহাত দেখিয়ে আমি কোনোদিনও দূরে সরে যাব না। প্রমিস, হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যা ছোট থেকে খুব ম্যাচিউর একটা মেয়ে। মেঘ আর বন্যা মধ্যে মেঘ ঠিক যতটা দুষ্ট আর উগ্র, বন্যা ঠিক ততটাই শান্ত। দুষ্টুমি যেন মেঘ স্যারের ম্যামের কাছ অনেক বকা খেয়েছে। বন্যা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের এক বেশিও হয়, সামান্য বেঞ্চে বসা নিয়ে স্কুল লাইফের বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত, যেখানে বন্যা ঝগড়া মীমাংসা করে দিত, মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতা কমে এসেছে। বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টুমি করলেও বাড়ির এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতে থাকুক না কেন, বন্যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বন্যা মেঘের বোনের মধ্যে যত্ন রাখে। এত বছর বন্ধুত্ব, বন্যা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি। মেঘ বন্যাকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো। তোর সাথে কত দুষ্টুমি করেছি, ঝগড়া করেছি, রাগ করেছি, ইনফ্যাক্ট এখনও কত রাগ দেখায়, তুই কি সুন্দর সব মেনে নিস। তোর মতো বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনই হারাতে চাই না। আমি খুব ভালোবাসি তোকে। বন্যা আহ্লাদি কণ্ঠে বলল, আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিন দুজনে একসঙ্গে বলে উঠল, আহা গো, দু বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠ আঙুল দিয়ে সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ আমার বেস্টু আমার প্রমিস করেছে। মিনহাজ মাথা চুলকে বলল, ওহ, আজ তো প্রমিস ডে, মনেই ছিল না প্রমিস করতে হবে। তো মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেস্টু আমার প্রমিস করে ফেলেছে, এখন আমার আবির ভাইয়ের প্রমিসের প্রয়োজন।
আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না, তাহলেই আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো? এভাবে অপমান করলি দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না। এটা আমার অভিশাপ। মেঘের হাতে কলম ছুঁড়ে মারে। কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথা উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, শকুনের দোয়া গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে। মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিরকুট লিখেনি। চিন্তা করছে সরাসরি আবিরকে বলবে। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সন্ধ্যা খানিক বাদে আবির বাসায় ফিরছে। আবির রুমে ঢুকে টেবিলের দিকে তাকায়। আজ কোনো চিরকুট নেই দেখে আনমনে কপাল গুটালো। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় 30 মিনিট পর মেঘ আবিরের রুমে আসলেন। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল। আগে ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টে নতুন একটা আনিয়েছে। আগেরটা থেকে এটা অনেক বেশি সুন্দর। আবির রুম না থাকলে মেঘ প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করে ছবি তুলে। আবিরের চুলে পানি ছিটতে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানেই থমকে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখল। আয়না তাকে কিছু একটা ভাবছিল। আবির হঠাৎ মেঘের উপস্থিত বুঝতে পেরে কিছুটা নড়ে উঠল। ঠান্ডা কণ্ঠে শুধালো, কিছু বলবি? আপনি কিছু বলবেন? না। কিছু বলার নেই? না। আজকে কী রে বলুন তো? মানডে। সোমবার কেন? এই দিয়ে কথা বলিনি। আবির আর চোখে চেয়ে শুধালো, তাহলে কোন রে? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকালো। তপ্ত স্বরে বলল, আপনার টেবিলের উপর রাখা চিরকুটগুলো দেখেননি? আবির ঠাট্টার স্বরে বলল, চিরকুট তুই রাখছিলি নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল, জি। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল, কী ছিল চিরকুটে? মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপনি চিরকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি। মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। মেঘের মেজাজ খারাপ হলো। রাগান্বিত কণ্ঠে বলল, আমার চিরকুটগুলো আমায় দিন। আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আবির শস্যব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরে মেঘের দিকে তাকালো। মৃদু হেসে জানালো, তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে। রাগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দেওয়া অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগে মাথা হুট করে বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রত্যুত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে আসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করে, কিভাবে? আবির মেঘের দিকে দৃষ্টি স্থির তাকায়। খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শুধায়, তোর জন্ম আগে হয়েছে নাকি আমার? আপনার? তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলো, জানি না। আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করল, রুমে কেন আসছিলি? মেঘ পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমান সাইডে রেখে কোমল কণ্ঠে বলে, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। এসব ডেটে আমি পালন করি না। কেন? আমার মতে গোলাপ দেওয়া, চকলেট দেওয়া, টেটি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারেন না। আমার উইশ করলে তা চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না, কাজে কর্মে দেখিয়ে দিব। আবিরের কথা মেঘ বোঝার চেষ্টা করছে না, বরং মিনহাজের কথা মনে মনে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন। আর বলবো না প্লিজ। আজ করলে কাল কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কিছু বলা থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ, তোর অভিশাপ ফুলে গেছে। আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, শোন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ভুরু কুচে তাকিয়ে বলল, হঠাৎ শীতল কণ্ঠে বললি, কী প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল? মেঘ ভেবেচিন্তে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে, যেন কখনো ছেড়ে না যায়, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলেও শাসন করতে পারবো না? পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। আবির ঠোঁট বাঁকিয়ে হাসল। ঠোঁটে হাসি দেখে বলল, আমি প্রমিস করছি আজকের পর অকারণে তোকে কখনো ধমক দেব না, হয়েছে? থ্যাংক ইউ। মেঘের মায়াবী কণ্ঠ শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে।
আবির ভাই প্রমিস ডেতে মেঘিকে প্রমিস করেছে, ভাবতে হৃদয়ে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবে মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখে কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়ল। মেঘ লজ্জায় 2 হাতে মুখ লুকালো। সেই লজ্জায় চিরকুটেও লিখেনি আবির। বাসা ফেরার পর থেকেই আবিরের সামনে আসেনি। প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়। তাই মুখ লুকিয়ে চলছে।